সো আমরা ঢালের রিলেটেড সরলরেখার ঢাল দিয়ে আমরা ঢাল রিলেটেড 4 ধরনের কনসেপ্ট আমরা পেয়ে গেছি। এই কনসেপ্টটা অ্যাচিভ করাটাই ছিল আমাদের মূল এই 2 দিনের ক্লাসের লক্ষ্য। এখন আমরা লাস্ট ক্লাসে শুরুতেই বলেছিলাম যে আমাদের মূল টার্গেটটা কিন্তু সরলরেখার ঢাল শেখা নয়, আমাদের মূল টার্গেটটা হচ্ছে বক্ররেখার ঢাল শেখা। কারণ বক্ররেখার ঢাল যখন থেকে আমরা শিখবো তখন থেকে আসলে অন্তরীকরণের জন্ম হবে, তখন থেকে আসলে ডিফারেন্সিয়েশনের জন্ম হবে। বক্ররেখার ঢাল থেকেই ডিফারেন্সিয়েশন অন্তরীকরণ এর জন্ম হবে। তাহলে আমাদের এই ঢালের 4টা কনসেপ্ট, এই 4টা কনসেপ্টই আমরা বক্ররেখার ঢাল যখন শিখবো তখন আমরা এই জিনিসটা ব্যবহার করব। ফাইন, তাহলে আমরা চলে যাচ্ছি বক্ররেখার ঢালের কনসেপ্টে। আমরা চলে যাচ্ছি বক্ররেখার ঢালের কনসেপ্টে। সো বাই দ্য ওয়ে 10 জন উপস্থিত আছে, সবার সাথে একটু কথাবার্তা বলি। আমরা মোটামুটি 11 তারিখ থেকে অফলাইনে চলে যাব, আগে থেকে ঘোষণা দিয়ে দিই, কারণ গভর্নমেন্ট যেহেতু বলে দিয়েছে 10 তারিখের পরে 11 তারিখ থেকে মোটামুটি সবকিছু খুলে দিবে। সো 11 তারিখ থেকেই আমরা অফলাইন ক্লাসে চলে যাব। সো এটা নিয়ে কারো কোনো অবজেকশন থাকার কথা না, যেহেতু সবকিছু খুলে দিবে। আর আর হচ্ছে যে ডেফিনেটলি অফলাইন ক্লাস আমার আগের শিডিউল অনুযায়ী হবে, রবি মঙ্গল বৃহস্পতি 4টা থেকে 6টা। ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে। তা চলে যাই আমরা আমাদের পরবর্তী মূল যে কথা, সেটা হচ্ছে বক্র রেখার ঢাল। এই বক্ররেখার ঢাল এখান থেকেই অন্তরীকরণ এর জন্ম। অন্তরীকরণ এর জন্ম হবে এখান থেকেই। ওকে, সো এখন এই অন্তরীকরণের জন্ম অর্থাৎ বক্ররেখার ঢাল বোঝানোর জন্য আমি আগেও যারা আগে আমার ক্লাস করেছে, ওই যে ডিসেম্বর মাসের কথা বলেছিলাম, যে সেইখানেও আমি একটা খুব ফানি একটা এক্সাম্পল দিয়েছিলাম। আমি সবসময় এই এক্সাম্পলটা দিয়ে শুরু করি, সো এখানেও আমি আসলে সেই এক্সাম্পলটা দিয়েই শুরু করব। সেটা হচ্ছে যে ধরে নাও যে তোমাদের কারো বাসায় বা তোমাদের প্রত্যেকের বাসায় এমন একজন বন্ধু আসলো, বা তুমি একটা বন্ধুকে দাওয়াত দিলে। হ্যাঁ, তাকে বলে দিলে যে তুমি তাকে দুপুরবেলা দাওয়াত দিচ্ছ। এখন সে সেই খুশিতে, মনে করো তার আগের দিন রাত থেকে কিছু খাইলো না, ঠিক আছে, যে তোমার বাসায় যে সে প্রচুর খাওয়া দাওয়া করবে, এই খুশিতে সে আগের দিন রাত থেকে না খাওয়া। হ্যাঁ, এখন মনে করো সে তোমার বাসায় একদম দুপুর 1টার মধ্যেই চলে গেছে, ধরো ভালো মন্দ খাওয়ার জন্য, মানে মজা করে বলছি আর কি, যাই হোক। সো এখন ঘটনাটা কি ঘটবে, যে তুমি যখন তোমার বন্ধু যখন তোমার বাসায় গেল খাওয়ার জন্য, এখন তুমি তার সাথে একটু মজা নিচ্ছ। কিভাবে মজা নিচ্ছ, যে সাপোজ তুমি তাকে পাত্তাই দিচ্ছ না, বা খাবার ধরনের নামগন্ধ নিচ্ছ না, বা খাবার কথাও তুলতেছো না। হ্যাঁ, সো 1টা বেজে গেল, কোনো খবর নাই। তারপরে 1:30টা বেজে গেল, খবর নাই। 2টা বেজে গেল, খবর নাই। তখন তার কি অবস্থা চিন্তা করো তো, সে তো মরে মরে অবস্থা, তাই না? সো 3টা সময় ধরো যে তার সাথে মজা টজা নেওয়া শেষ, কারণ সে মনে করো পারলে ছেড়ে দেওয়া কেঁদে বাঁচে অবস্থা, বাসা থেকে বের হয়ে যাবে, এরকম একটা অবস্থা। এখন এরকম সময় সাপোজ তুমি তার প্রিয় যত রকমের খাবার রয়েছে, যত রকমের প্রিয় খাবার রয়েছে পৃথিবীতে, তোমার বন্ধুর সকল খাবার নিয়ে তার সামনে হাজির হলে, সকল খাবার। এখন তোমার বন্ধু সেই অবস্থাটা কি হবে, গোগ্রাসে গিলতে থাকবে, রাইট? অনেক খাবার খেতে থাকবে, অনেক স্পিডে খেতে থাকবে, অনেক গতিতে খেতে থাকবে। এখন তোমার বন্ধু হচ্ছে খাবার খেতে থাকবে, এবং আমরা তোমার সেই বন্ধুর খাওয়ার গতির গ্রাফ আঁকবো। ঠিক আছে, সো দেখা যাক কি হয়। সো বন্ধুর খাওয়ার গ্রাফ, খুবই উইয়ার্ড একটা গ্রাফ হবে। এরকম গ্রাফ কখনো আগে কেউ এঁকেছে কিনা আই এম নট শিওর, বাট গ্রাফটা অবশ্যই সরল রেখায় হবে না, কারণ বন্ধুর খাওয়া বা মানুষের খাওয়াটা কখনোই স্টেডি না, যে একজন যেভাবে খাবে আরেকজনও ঠিক সেইভাবে খাবে, এমন না। তো সাপোজ আমরা একটা গ্রাফ নিলাম, সেই গ্রাফের এক্স অক্ষ বরাবর আমরা বসালাম যে তুমি সে কত মিনিট বা কত সময়, ধরো
কত সময় ধরে সে খাচ্ছে, এটাকে আমরা এক্স অক্ষতে নিলাম, এবং ওয়াই অক্ষতে আমরা নিলাম খাবারের পরিমাণ, খাবার এর পরিমাণ, তার মানে তার পেটে কতটুকু খাবার যাচ্ছে, তার পেটে কতটুকু খাবার যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখন দেখা গেল যে 0 মিনিটে তো আর কোনো কিছু খেতে পারবে না, তাই না? কিন্তু ধরো 1 মিনিট সময়ে, 1 মিনিট সময়ে সে ধরো যেহেতু আগের দিন থেকে না খাওয়া এবং প্রচন্ড ক্ষুধা লেগেছে তার, সে ধরো 1 কেজি খাবার খেয়ে ফেললো। ঠিক আছে, এবং এটা খুব অস্বাভাবিক কোনো কিছু না 1 মিনিটে 1 কেজি খাবার খেয়ে ফেলা। হ্যাঁ, তারপরে ধরো 2 মিনিট সময় সে আরো 500 গ্রাম খাবার খেয়ে ফেলেছে। ধরো 2 মিনিটে সে আরো 500 গ্রাম খাবার খেয়ে ফেলেছে, ধরো 1.5 হয়ে গেল তার খাবারের পরিমাণ। তাহলে 1 মিনিটে খেলো হচ্ছে 1 কেজি, 2 মিনিটে খেলো 1.5 কেজি। এখন 3 মিনিটের সময় ধরো সে কিন্তু আর 500 গ্রাম খেতে পারবে না। 3 মিনিটের সময় যে দেখা যাবে কি সে তখন খাবার খেলো আরো কম, ধরো 1.75, দ্যাট মিনস 250 গ্রাম খাবার খেলো, কারণ তার পেট প্রায় ভরে ভরে যাচ্ছে, কারণ সে তো আর কি বলে দৈত্য দানব কেউ না, তারও তো খাবারের একটা লিমিট আছে। সো ধরো 3 মিনিটের সময় সে খেলো এই 1.75 কেজি, 2 মিনিটের সময় সে খেলো 1.5 কেজি, 1 মিনিটের সময় সে খেলো 1 কেজি। এখন দেখা গেল 4 মিনিটের সময় সে পুরোপুরি ধরো 2 কেজি খাবারই খেয়ে ফেললো, আর সে কিন্তু খেতে পারছে না। তার মানে তারপরে সময় যত যাবে, সময় যত যাবে তার কিন্তু আর পেটের যে খাবারের পরিমাণ সেটা কিন্তু আর চেঞ্জ হবে না। তাহলে এই যে বিন্দুগুলোকে আমরা পেলাম, এই বিন্দুগুলোকে যদি আমরা যুক্ত করি, তার মানে তার পেটের খাবারের যে পরিমাণ সেই বিন্দুগুলোকে যদি আমরা যুক্ত করি, তাহলে কিন্তু আমরা কখনোই একটা সরল রেখা পাচ্ছি না, আমরা কিন্তু একটা কার্ভ রেখা, একটা বক্র রেখা পাচ্ছি। আমরা কিন্তু একটা বক্র রেখা পাচ্ছি, রাইট? তার মানে আমাদের দৈনন্দিন জীবনে যে ঘটনাগুলো আমাদের সাথে রিয়েল লাইফে ঘটে, সেই জায়গায় যে আমরা সবসময় সরল রৈখিক ভাবে কাজকর্ম করতে পারবো, ব্যাপারটা সেরকম না। আমাদের বক্র রৈখিক ভাবে আমাদের সাথে কাজকর্ম ঘটনা, বিভিন্ন ঘটনা ঘটতে পারে। এখন আমরা আসলে কি করলাম, আমরা আসলে আমাদের বন্ধুর খাওয়ার গ্রাফ নির্ণয় করলাম, এবং এটা একটা ডেফিনেটলি বক্ররেখা। এখন সে তো খেলো, খাবারের পরিমাণ তার আমরা পেলাম, কিন্তু আমরা এখন ডিসাইড করতে চাই যে সে কত স্পিডে খেলো। আমরা এখন কি ডিসাইড করতে চাই, কত স্পিডে খেলো। তার মানে এক্স অক্ষ বরাবর সময় থাকবে, থাকুক, কোনো সমস্যা নাই, বাট ওয়াই অক্ষ বরাবর আমরা এখন আর খাবার এর পরিমাণ নির্ণয় করব না, আমরা নির্ণয় করব খাওয়ার স্পিড বা গতি, রাইট? শুরুতেই বলেছি দিস ইজ অ্যান উইয়ার্ড এক্সাম্পল, দিস ইজ এ উইয়ার্ড এক্সাম্পল। সো প্রথমে আমরা খাবারের পরিমাণের গ্রাফ নির্ণয় করলাম, এখন আমরা কি নির্ণয় করতে যাচ্ছি, খাবারের কত স্পিডে সে খেয়েছে। এখন যখন আবারও বলি, যখন 0 মিনিট সময়, তখন তো তার খাবার স্পিড একদমই কম, রাইট? এখন যখন 1 মিনিট সময়, তখন যদি স্পিড মিটারও থাকে, তাহলে সেই স্পিড মিটারের সর্বোচ্চ যে সীমা, হ্যাঁ, সর্বোচ্চ স্পিডে সে খেয়েছে। যদি তার খাবারের একটা স্পিড থাকে, সাধারণ সুস্থ স্বাভাবিক মানুষের যদি খাবারের একটা স্পিড থাকে, তাহলে সে কি হয়েছে, সর্বোচ্চ স্পিডে সে খেয়েছে। এখন যখন 1 মিনিট অতিবাহিত হয়ে গিয়েছে, তখন তার কি আস্তে আস্তে খাবারের যে স্পিড, সেই স্পিডটার পরিমাণ কমে গেছে না? তার মানে যখন 2 মিনিট পর্যন্ত সে খেয়েছে, তখন তার স্পিড আরো কমে গিয়েছে, রাইট? যখন 3 মিনিট হয়েছে, তখন তার খাবারের স্পিড খুবই কমে গিয়েছে। যখন 4 মিনিট হয়েছে, তখন তার খাবারের স্পিড নাই বললেই চলে। যখন 5 মিনিট হয়েছে, তখন সে আর খেতেই পারছে না, তার মানে তার এখন আর খাবারের গতি নেই। আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে? যখন 0 মিনিট ছিল, তখন তার খাবারের স্পিড সর্বোচ্চ, মানে দিল মাত্র, এখন 1 মিনিট হয় নাই। যখন 1 মিনিট হলো, তখন তার খাবারের গতির কি হলো, একটু কমে গেছে। যখন 2 মিনিট হলো, তখন একটু আরেকটু কমে গেছে। যখন 3 মিনিট হলো, অনেক কমে গেছে।
4 মিনিট যখন হলো তখন শূন্যের কাছাকাছি, এবং 5 মিনিট যখন হলো তখন একদমই বলা যায় তার আর কোনো খাবারের পরিমাণ, মানে খাবার খাওয়ার আর শক্তিও নাই, পুরা পেট ভরে গেছে। এখন আমরা যদি এই যে প্রাপ্ত বিন্দুগুলোকে আমরা যদি যুক্ত করি, তাহলে আমরা এরকম একটা কার্ভ পাচ্ছি, এরকম একটা সরল বক্ররেখা পাচ্ছি, রাইট? এখন তুমি যদি পৃথিবীর শ্রেষ্ঠ ম্যাথমেটিশিয়ানকে গিয়েও যদি জিজ্ঞেস করো যে স্যার এটা হচ্ছে আমার কার্ভ, এটা হচ্ছে আমার কার্ভ, মানে একটা বক্ররেখা, এটা হচ্ছে আমার একটা কার্ভ, বক্ররেখা, এই কার্ভটার ডিফারেন্সিয়াল কার্ভ কি হবে? এই কার্ভটার, এই যে এই কার্ভটার কথা বলছি, এই কার্ভটার অন্তরীকৃত কার্ভ কি হবে? অন্তরীকৃত কার্ভ মানে ডিফারেন্সিয়েট করলে কার্ভটা কেমন হবে? তার মানে আমরা যে কার্ভটা এঁকেছি, অর্থাৎ খাবার খাওয়ার যে গতির কার্ভটা আমরা এঁকেছি, সো কম বেশি উপরের কার্ভটার ডিফারেন্সিয়াল কার্ভ, ডিফারেন্সিয়াল কার্ভ মোটামুটি আমি যে নিচের যে কার্ভটা এঁকেছি, বক্ররেখাটা এঁকেছি, এইটার কাছাকাছি যাবে, অবশ্যই এটার কাছাকাছি যাবে। তার মানে আমরা ডিফারেন্সিয়াল রিলেটেড কোনো কিছু না শিখেই আমরা আসলে একটা বক্ররেখার কি করেছি, একটা কার্ভ করে ফেলেছি, একটা বক্ররেখার কি করে ফেলেছি, আর একটা ডিফারেন্সিয়াল কার্ভ নির্ণয় করে ফেলেছি। এখন আমরা তো এটা নির্ণয় করে ফেললাম যে এটা ডিফারেন্সিয়াল কার্ভটা এরকম আসলো। হ্যাঁ, আমরা সময়ের সাপেক্ষে, বাই দা ওয়ে আমরা কিন্তু এই জিনিসটা নির্ণয় করলাম কার সাপেক্ষে? সময়ের সাপেক্ষে, যেটাকে তোমরা চেনো ডিএক্স বাই ডিটি অ্যাকর্ডিং টু ফিজিক্স। আমরা সেই জায়গাতে যাব, ডিএক্স বাই ডিটি অ্যাকর্ডিং টু ফিজিক্স, সেগুলোতে আমরা যাব, এবং ঠিক 1-2 দিন পরই আমরা সেই লেকচারে চলে যাব যে ডিএক্স বাই ডিটি বলতে কি বোঝায়, ডিএক্স বাই ডিওয়াই বলতে কি বোঝায়। ঠিক আছে, মূলত আর উইদিন 1 উইক অর 2 or 3 ক্লাস আমরা ঢাল কথাটা নিয়ে যে এত কিছু বলেছি, এত কথা বলেছি, ঢাল জিনিসটাকেই আমরা আসলে ডিওয়াই বাই ডিএক্স বলি, সেটা আমরা 1 সপ্তাহের মধ্যেই বুঝে যাব, মানে 2 থেকে 3টা ক্লাস পরেই বুঝে যাব। ফাইন, তাহলে আমরা প্রথমেই আলোচনা শুরু করেছিলাম যে বক্ররেখার ঢাল, এবং এখান থেকে অন্তরীকরণের জন্ম হয়। সেক্ষেত্রে আমরা আমাদের বন্ধুর খাওয়ার গ্রাফ নির্ণয় করেছি, আমরা একটা কার্ভ, বন্ধুর খাওয়ার পরিমাণের একটা কার্ভ করেছি, এবং সেই কার্ভের আমরা একটা খাবার গতি বের করেছি। এই যে খাবার খাওয়ার যে গতি আমরা বের করেছি, এই খাবার খাওয়ার গতিটাই হচ্ছে আমাদের বক্ররেখার ঢাল। বক্ররেখার আমরা আসলে ঢাল নির্ণয় করেছি, বক্ররেখার আমরা আসলে ঢাল নির্ণয় করেছি, এবং এই ঢাল নির্ণয় করাটা কি আমরা বলছি ডিওয়াই বাই ডিএক্স। যদিও এই আলোচনাটা আরো একটু দেরিতে রয়েছে, বাট আমি জাস্ট একটু হিন্টস দিয়ে রাখলাম যে সামনে আমরা আসলে কি শিখতে যাচ্ছি। তাহলে এখন আসো, এই জায়গায় তো আসলে কোনো কার্ভ ঢাল নিয়ে কথা বলিনি, মানে বিন্দুর ঢাল নিয়ে কথা বলিনি, এখন আমরা আসলে ঢাল নিয়ে কথা বলবো। সাপোজ চিন্তা করো যে এভারেস্টে ওঠার যে পথ, হ্যাঁ, অনেক বড় একটা গ্রাফ নিলাম, এভারেস্টে ওঠার যে পথ, সেই পথটাকে যদি আমরা ড্র করতে চাই, এভারেস্টে ওঠার পথ ধরো এরকম, 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 এই হচ্ছে সাপোজ এভারেস্টে ওঠার পথ, যে দিক থেকে তুমি ওঠো না কেন। ঠিক আছে, সো সাপোজ ধরে নাও আমাদের বাংলাদেশে বেশ কয়েকজন রয়েছে, নিশাত আফরোজ, মুসা ইব্রাহিম, যারা এভারেস্ট জয় করেছে। সো সাপোজ ধরে নাও এটা হলো এভারেস্ট, এবং এটা হচ্ছে সেই এভারেস্টের চূড়ায় বাংলাদেশের পতাকা, সাপোজ। ঠিক আছে, এখন তারা উঠবে এভারেস্টে, ভালো কথা। এখন এটা ডেফিনেটলি এটা একটা বক্ররেখা বা বক্রপথ, ডেফিনেটলি। এখন চিন্তা করে দেখো যে আমি তোমাকে কিছু বিন্দু বলি, দেখো তো, যখন এই গোড়া থেকে একদম এই পাশ থেকেও বলতে পারি, এই পাশ থেকেও বলতে পারি, হ্যাঁ, গোড়া থেকে যখন কোন একজন মানে পর্বত আরোহী উপরের দিকে উঠছে, ধরো আমি এখন এই বিন্দুটার কথা বললাম, এই যে এই বিন্দুটার কথা বললাম, কথার কথা, এই বিন্দুটাতে তার ডিরেকশন কোন দিকে? এই বিন্দুতে তার ডিরেকশন কোন দিকে? উপরের দিকে না? সে উপরের দিকে উঠছে, রাইট অর রং? তখন এই বিন্দুতে যেহেতু তার ডিরেকশন উপরের দিকে, তাহলে এই বিন্দুতে তার কি ঢালটা কেমন আসবে? ডেফিনেটলি পজিটিভ, ইয়েস অর নো? কথা বলতে হবে, এই জায়গায় এসে কথা বলতে হবে। জি স্যার। ওকে ফাইন, থ্যাংক ইউ ফর দ্য রেসপন্স। এখন আবার মনে করো আমরা এই একটা ছোট টিলা পার করলাম, এইখানে এসে ধরো আমরা ঢাল মাপতে চাচ্ছি। এখন এই যে বিন্দুটা বা এই বিন্দুটা বা এই বিন্দুটা, এই যে চূড়াগুলো, চূড়া,
চূড়াগুলো বা এই যে খাদ 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 এই বিন্দুতে এসে সে নিশ্চয়ই রেস্ট নিবে স্বাভাবিকভাবে, কারণ উঁচু কোনো জায়গায় বা নিচু কোনো জায়গায় তো সে আর রেস্ট নিতে পারবে না, মোটামুটি একটা আনুমানিক সমতল জায়গায় তো তাকে রেস্ট নিতে হবে, তাই না? তার মানে এই জায়গাটা নিশ্চয়ই কিছুটা অংশ হলেও এক্স অক্ষের কি প্যারালাল, কিছুটা অংশ হলেও কি এক্স অক্ষের প্যারালাল, ইয়েস অর নো? ঠিক আছে, তার মানে এই যে বিন্দুগুলো আমরা পাচ্ছি এক্স অক্ষের প্যারালাল, মানে চূড়া কোন একটা বক্ররেখার, এখানে পাহাড় কোনো ম্যাটার করছে না, কোন একটা বক্ররেখার কি আছে, একটা চূড়া রয়েছে, একটা খাদ রয়েছে, রাইট? সো চূড়া এবং খাদে আমরা কি পাই, এক্স অক্ষের সমান্তরাল জিনিস পাই। আর এক্স অক্ষের সমান্তরাল পাওয়া মানে কি, সেখানে কি কোনো ঢাল আছে নাকি ঢাল জিরো? ঢাল জিরো। জিরো। আবার লাস্টের দিকে আসো, ধরো এই চূড়া মানে মানে উঠে আবার নিচের দিকে ধরো নামছে, ধরো এরকম একটা বিন্দুর কথা চিন্তা করো, এরকম একটা বিন্দুতে যে এই পথ থেকে উঠছে সে এই পথ থেকে যদি নামতে থাকে, সেই পথ থেকে নামছে, তাহলে তার ডিরেকশন কোন দিকে, নিচের দিকে, রাইট অর রং? ডিরেকশন কোন দিকে, নিচের দিকে। তাহলে নিচের দিকে ঢালটাকে আমরা কি বলি, নিচের দিকে কোনো কিছুর ঢালকে কি বলি? আরেকবার ফার্স্ট থেকে ঋণাত্মক বলার নেগেটিভ ঢাল ছিল, আমি শুনতে পারিনি। আচ্ছা, কোন টু কোট, মারিফা বলো কোথার ফার্স্ট থেকে, কোন জায়গার ফার্স্ট থেকে? স্যার এখানের ফার্স্ট থেকেই। আচ্ছা, এখানে আমি জাস্ট একটা বক্ররেখা অঙ্কন করেছি, র্যান্ডম একটা বক্ররেখা। তো এটা বোঝানোর জন্য আমি এখানে বলেছি যে সাপোজ দিস ইজ এভারেস্ট, এটা চূড়ায় এই যে বাংলাদেশের পতাকা আছে, বাংলাদেশের অনেকেই এভারেস্ট বিজয় করেছে, সো দ্যাটস ওয়াই আমি বাংলাদেশের পতাকা আঁকলাম। সো মাঝখানে আমরা একটু রেড মার্ক দিয়ে দেই, সবুজ এই মুহূর্তে আমার কাছে কালি নাই তাই দিতে পারতেছি না। সো সাপোজ আমরা বলতে চাচ্ছি যে এটা একটা বক্ররেখা, এই বক্ররেখার কয়েকটা চূড়া বিন্দু আমরা পেলাম এবং কয়েকটা খাদের বিন্দু আমরা পেলাম, চূড়া বিন্দু পেলাম এবং খাদের বিন্দু পেলাম। চূড়া বিন্দুতে এবং খাদের বিন্দুতে বেসিক্যালি আমরা কি থাকে, বেসিক্যালি কি থাকবে, সরল এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল কোন একটা পজিশন থাকবে। আমরা সাধারণত কি যদি কি বলে পাহাড়ে উঠতে যাই, তাহলে যেখানে সমতল জায়গা পাবো সেখানে কি করব, রেস্ট নিব না? সো এই যে খাদ এবং চূড়া যে সব জায়গায় আছে সেই সব জায়গাটা মূলত আমরা বলে ধরে নিচ্ছি যে এক্স অক্ষের সমান্তরাল। এবং এক্স অক্ষের সমান্তরাল হলে আমরা আসলে কেমন ঢাল পাই, এটা কি আমি ব্যাখ্যা করিনি? এক্স অক্ষের সমান্তরাল হলে আমরা কেমন ঢাল পাই, ধনাত্মক ঢাল, ঋণাত্মক ঢাল, জিরো ঢাল, ইনফিনিটি ঢাল, কেমন ঢাল পাই? স্যার ঋণাত্মক ঢাল। স্যার সমান্তরালে, সরি স্যার, সমান্তরালে তো হচ্ছে জিরো ঢাল। রাইট, সমান্তরালে হচ্ছে জিরো ঢাল। আর যদি আমরা কোনো বিন্দুতে, যেমন ধরো এই বিন্দুতে, এই বিন্দুতে আমরা আসলে এই দিক থেকে যে পর্বতারোহীটা উঠছে সে এখন কোন দিকে উঠতেছে, উপরের দিকে উঠতেছে, এই বিন্দুর সাপেক্ষে সে কি উপরের দিকে উঠতেছে, উপরের দিকে ঢালটা কেমন ঢাল হবে, পজিটিভ ঢাল। পজিটিভ ঢাল। সে ধরো উঠে 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 এই বিন্দুতে এখন নিচের দিকে নামছে, নিচের দিকে নামার ঢালটা কেমন হবে, নেগেটিভ ঢাল। নেগেটিভ ঢাল। তাহলে ভেরি গুড। আমরা বক্ররেখায় সাধারণত 3 ধরনের ঢাল পাই, সরল রেখায় 4 ধরনের ঢাল পাই। বেসিক্যালি 4 ধরনের ঢাল না, সরল রেখায় আসলে 3 ধরনের ঢাল পাই, অসংজ্ঞায়িত ঢাল তো আসলে ঢালের মধ্যে পড়ে না। সো আমরা বক্ররেখায় 3 ধরনের ঢাল পাই, পজিটিভ, নেগেটিভ এন্ড জিরো ঢাল। বুঝাতে পেরেছি? জি স্যার। এখন বলেন, আমি যদি সরল রেখার ওই কনসেপ্ট গুলো না নিয়ে আসতাম, উপরের দিক নিচের দিক সমান্তরাল, তাহলে কি আমি এখন এই জিনিসগুলো বোঝানো আমার জন্য বেশ কঠিন হয়ে যেত। তাহলে এখন একটা জিনিস মাথায় রাখবেন যে আমরা যে উপরের দিকের কথা বলছি বা নিচের দিকের কথা বলছি, আমরা যদি একটু সরল রেখার আবার লেকচারটাতে ফেরত যাই, এই যে যখন আমরা কি বলে যে আমরা আবুল এবং ডাবুলের গ্রাফ, সরল রেখার ঢাল বের করেছি, তখন আমরা কিন্তু যে কোনো দুটি বিন্দু নিয়ে কাজ করেছি। আমরা যে শূন্য, এই যে 4, 6, 120, 160 যে ঢাল আসছে, এখন যদি আমি 0, 0 সাথে 0, 2 এর ক্যালকুলেশন করতাম, দ্যাট মিনস বাবার মৃত্যুর পরের 2 বছরকে নিয়ে যদি ক্যালকুলেশন করতাম, তাদের ঢাল কিন্তু একই আসতো। সেম অ্যাজ যদি ইবুলের এবং বাবুলের কথা বলি, এক্ষেত্রে আমরা এখানে 4 এবং 6 নিয়ে কাজ করেছি। আমরা যদি 2 এবং 4 নিয়ে কাজ করতাম, তাহলেও কিন্তু আমাদের ইবুলের বা ডাবুলের ঢাল কিন্তু সেমই আসতো, বাবুল এবং ইবুলের ঢাল কিন্তু সেমই আসতো। এই কথাটার মানে হচ্ছে যে সরল রেখার ক্ষেত্রে সব জায়গায় ঢাল একই রকমের হবে, সরল রেখার ক্ষেত্রে সব জায়গায় ঢাল একই রকম হবে, কিন্তু বক্ররেখার ঢাল এক এক জায়গায় এক এক রকম। ধরে নিচ্ছি সে উপরের দিকে উঠছে, কথার কথা ধরে নিচ্ছি
কোন একটা পাহাড় ধরে কেউ একজন উপরের দিকে উঠছে, কিন্তু এই যে উপরের দিকে উঠছে যেহেতু এটা মানে কোন একটা সরলরৈখিক পথ নয়, প্রতি মুহূর্তে মুহূর্তে কি হচ্ছে, কার্ভ হচ্ছে। তাহলে আমরা যদি একটা বৃত্তের কথা চিন্তা করি, যে আমি যদি বৃত্তের এই বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করি, বৃত্তের এই বিন্দুতে যদি একটা স্পর্শক অঙ্কন করি, এই বিন্দুতে যে স্পর্শক হবে ঠিক তার ইমিডিয়েটলি পাশের বিন্দুতে যদি স্পর্শক অঙ্কন করি, জীবনেও দুটি স্পর্শক কি হবে না, সেম হবে না। ঠিক তেমনি ভাবে বক্ররৈখিক পথে কোনো একটা বিন্দুর যদি স্পর্শক নির্ণয় করতে যাই, সেটা উপরের দিকে উঠুক সেটা নিচের দিকে উঠুক, যাই হোক না কেন, সেই স্পর্শক গুলো প্রতি বিন্দুতে বিন্দুতে কি হবে, চেঞ্জ হবে। আমি কি এই কথাটা বুঝাতে পেরেছি? জি আবার স্যার। বলছি, আবার বলছি, মনোযোগ দিয়ে শোনেন। সবকিছু লেখা সম্ভব না, বাট মনোযোগ দিয়ে শোনেন। কোন একটা বৃত্তের কোন একটা বিন্দুতে যদি আমরা একটা স্পর্শক অঙ্কন করি, এখন ঠিক ধরেন তার পাশের বিন্দু, ঠিক তার পাশের বিন্দুতে যদি আমি আরেকটা স্পর্শক অঙ্কন করি, দুটি স্পর্শক কি কখনোই এক হবে? ডেফিনেটলি না। দুটি স্পর্শক কখনোই এক হওয়ার প্রশ্নই ওঠে না। এটা নর্মাল জ্যামিতিতে আপনারা শিখে আসছেন। তাহলে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, ধরেন এই পাহাড়ের পথ বেয়ে কেউ একজন উপরে উঠছে, বাট মানে আমি জাস্ট বোঝানোর জন্য এই জিনিসটা বোঝাচ্ছি, যে উপরের দিকে যদি কোনো একটা বক্ররেখা লাইন হয় এক্স অক্ষের সাপেক্ষে, উপরের দিকে কোনো একটা বক্ররেখা যদি হয়, তাহলে এই যে অংশটুকু, এই যে বাঁকানো অংশটুকু, এই বাঁকানো অংশটুকুর প্রতি বিন্দুতে বিন্দুতে আমার স্পর্শক বা প্রতি বিন্দুতে বিন্দুতে ঢালের পরিমাণ কি একই হবে না ভিন্ন ভিন্ন হবে? কোনো অ্যান্সার নাই? স্যার আবার একটু বলবেন? ওকে ফাইন, আবার বলছি, যে কোনো একটা বিন্দু থেকে উপরের দিকে এক্স অক্ষের সাপেক্ষে উপরের দিকে যে আমরা উঠছি, কোনো একটা বিন্দু থেকে এক্স অক্ষের সাপেক্ষে উপরের দিকে উঠছি, উপরের দিকে ওঠা মানে কি, ঢাল পজিটিভ, রাইট? উপরের দিকে স্যার ওঠা মানে ভিন্ন হচ্ছে হবে ঢাল তাহলে। পজিটিভ। তাহলে জি আমি বলতে স্যার। চাচ্ছি যে একটা বক্ররেখার প্রতিটি বিন্দুতে স্পর্শক যদি অঙ্কন করি, বক্ররেখার প্রতিটি বিন্দুতে যদি স্পর্শক অঙ্কন করি, তাহলে সেই প্রতিটি বিন্দুতে স্পর্শকগুলো তো ভিন্ন ভিন্ন হবে। তাহলে বক্ররেখার প্রত্যেকটা বিন্দুতে ঢালগুলো কি হবে, ভিন্ন ভিন্ন হবে। রাইট অর রং? তাহলে সেই জায়গা থেকে আসলে আমরা এই কথাটা বলতে পারি যে সরল রেখার ঢাল, সরল রেখার ঢাল সব জায়গায় একই রকম, কিন্তু বক্ররেখার ঢাল প্রতি বিন্দুতে বিন্দুতে ভিন্ন রকম। এই কথাটা কি বুঝতে পারছি? ধরো কোন একটা বক্ররেখার ঢাল আমরা নির্ণয় করতেছি, বক্ররেখাটা এক্স অক্ষের সাপেক্ষে উপরের দিকে উঠতেছে, বাট যেহেতু বক্ররেখা তার ঢাল পজিটিভ হলেও সেই পজিটিভিটির মান সবসময় কি হবে, চেঞ্জ হতে থাকবে। ধরো নিচের দিকে নামতেছে, নিচের দিকে নামলেও সেই নেগেটিভিটির ঢাল বা নেগেটিভিটির মান প্রত্যেকটা বিন্দুতে বিন্দুতে চেঞ্জ হবে। বুঝাতে পারছি? জি স্যার। ওকে ফাইন। প্রথমে 10 জন ছিল, এখন আছে 7 জন। ওয়াও, তাদের জন্য ক্লাস নিচ্ছি। ওকে, তারপরে আসি হচ্ছে যে এই যে একটা বক্ররেখার আমরা এখন আসলে একটা প্রপার ওয়েতে, বক্ররেখার একটা প্রপার ওয়েতে আমরা একটা ঢাল নির্ণয় করব। একটা বক্ররেখার প্রপার ওয়েতে আমরা ঢাল নির্ণয় করব। আসো পরবর্তী পৃষ্ঠায় যাচ্ছি। একটা বক্ররেখার প্রপার ওয়েতে ঢাল নির্ণয় করব। আচ্ছা, এই জায়গায় অনেক বেশি কাটাকাটি হবে, এই বিন্দুতে এই পৃষ্ঠায় আমি অঙ্কন করি। সো জাস্ট তার আগে আমি একটু বিন্দুগুলো ফ্লুইড দিয়ে নিই, না হলে পরবর্তীতে আমাদের আঁকতে সমস্যা হবে। ওকে ফাইন। সো আমরা এখন একটা বক্ররেখার প্রপার ওয়েতে ঢাল নির্ণয় করব। বক্ররেখার ঢাল নির্ণয় করছি আমরা এখন। বক্ররেখার ঢাল নির্ণয়। সো বক্ররেখার ঢাল নির্ণয় করব। লেটস সি
বক্ররেখার ঢাল আমরা কিভাবে পাই? আমরা যে পাহাড়ের যে গতিপথ এঁকেছি অত বড় গ্রাফ আমরা নিব না, আমরা খুব সিম্পল একটা গ্রাফের সিম্পল একটা বক্ররেখার ঢাল নির্ণয় করতে যাব, কারণ অত বড় ঢাল নির্ণয় করতে গেলে আসলে অনেক বড় অনেক বেশি সময় সাপেক্ষ একটা বিষয়। সাপোজ দিস ইজ এক্স, দিস ইজ ওয়াই, ওকে, এন্ড আমি একটু, এই হচ্ছে আমার একটা বাঁকানো রেখা যেটা আবার একটু নিচে নেমে তারপরে ধরো এই উপরের দিকে উঠে আবার নিচে নাম, কথার কথা ধরে নিই এটা হচ্ছে আমার একটা বক্ররেখা, খুব সোজা একটা বক্ররেখা, খুব খুব কঠিন কোনো কিছু না। এখন কোন একটা বক্ররেখায় প্রথমে আমরা যে জিনিসটা চিহ্নিত করব সেটা হচ্ছে চূড়া। কোন একটা বক্ররেখায় এক্স এবং ওয়াই অক্ষের সাপেক্ষে সর্বপ্রথম নির্ণয় করব কি চূড়া এবং খাদ, চূড়া এবং খাদ, চূড়া এবং খাদ নির্ণয় করব। এখন কেন চূড়া এবং খাদ কেন আপনি নির্ণয় করবেন আগে? কারণ কোন একটা বক্ররেখার চূড়া এবং খাদ এক্স অক্ষের সমান্তরালে থাকে, কোন একটা বক্ররেখার যে কোনো একটা বক্ররেখার চূড়া এবং খাদ এক্স অক্ষের সমান্তরালে থাকে, এবং এক্স অক্ষের সমান্তরালে যেহেতু থাকে, এই সমান্তরালে থাকলে ঢাল কি হবে? জিরো হবে। কোন একটা জায়গার চূড়া এবং খাদ সবসময় কি হবে? ঢাল শূন্য হবে। লিখে দেই, মনে যেন থাকে যে বক্ররেখার চূড়া এবং খাদ এর ঢাল শূন্য হবে। বক্ররেখার চূড়া এবং খাদ এর ঢাল কি হবে? শূন্য হবে। ক্লিয়ার? এখন আমরা, স্যার হ্যাঁ বলেন। এখানে খাদ বলতে কি নিচেরটা বোঝাচ্ছে? খাদ বলতে রাইট, আমি খাদ বলতে একদম নিচেরটা বোঝাচ্ছি, রাইট, হ্যাঁ। আর চূড়া বলতে উপরের বিন্দুগুলোকে বোঝাচ্ছি, ঠিক আছে? ওকে ফাইন। এখন আমরা দেখি, এই আমরা তো এটা এক্স আর ওয়াই আমরা লিখলাম, এখন আমরা আসলে এই বক্ররেখাটা কি বের করতে চাই? ঢাল বের করতে চাই, তাই না? এই বক্ররেখাটা আসলে কি বের করতে চাই? ঢাল বের করতে চাই। চলো নিচের গ্রাফটা হবে আমাদের ঢালের গ্রাফ, অর্থাৎ এক্স অক্ষ থাকবে, ওয়াই অক্ষ থাকবে। এক্স অক্ষ বরাবর আমরা আসলে এক্স কেই নিব, এক্স অক্ষ বরাবর আমরা এক্স এর মানটাকেই নিব, কিন্তু ওয়াই অক্ষ বরাবর নিচের গ্রাফে আমরা নিব নিচের গ্রাফে বক্ররেখার ঢালটাকে, বক্ররেখার ঢালটিকে নিব। এবং এই বক্ররেখার ঢালটিকেই আমরা আসলে এক সপ্তাহ পরে, আবার বলছি এক সপ্তাহ পরে আমরা বলবো ডিওয়াই বাই ডিএক্স। এই বক্ররেখার ঢালটাকে আমরা কয়েকদিন পরে বলবো ডিওয়াই বাই ডিএক্স। এখন আসো চিন্তা করো যে আমরা বক্ররেখার যে বিন্দুতে আমি পাচ্ছি ঢাল শূন্য, মানে চূড়ার বিন্দু এবং খাদের বিন্দুতে আমি কি পাচ্ছি? ঢাল কত পাচ্ছি? শূন্য পাচ্ছি। এখন এই বিন্দুগুলোকে আমি নিচের গ্রাফে প্লট করতে চাই, সো নিয়ে আসতেছি নিচে, এই যে বিন্দু। তাহলে এই উপরের যে বক্ররেখার বিন্দুটা নিচের গ্রাফে যেহেতু আমি ঢাল প্রকাশ করতেছি, এবং এই উপরের বিন্দুটা সাপোজ আমি একটা নাম দেই, নাম দিলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। সাপোজ দিস ইজ এ, দিস ইজ বি, দিস ইজ সি। তাহলে এ বিন্দুর ঢাল কত? এ বিন্দুর ঢাল শূন্য। তাহলে এ বিন্দুর ঢাল শূন্য হওয়া মানে কি? তার ওয়াই অক্ষের কোনো পজিশন নাই, ওয়াই অক্ষের কোনো চেঞ্জ নাই, তার মানে এক্স এর মান এক্স এর জিরোতে তার অবস্থান হবে। আবার বি বিন্দুর কথা চিন্তা করো, বি বিন্দুরও কি হচ্ছে? কোনো চেঞ্জ নাই, সে এক্স অক্ষের সমান্তরাল রয়েছে, তার মানে বি বিন্দুরও ঢাল কি হবে? শূন্য। এবং ঢাল শূন্য হওয়া মানে কি? ডেল ওয়াই শূন্য, তার মানে কি দাঁড়াচ্ছে? ডেল ওয়াই শূন্য মানে কি? শুধু এক্স এর ভ্যালুটা রয়েছে। আবার সি বিন্দুর ক্ষেত্রেও চিন্তা করো, যে সি বিন্দুর ক্ষেত্রেও চূড়ার বিন্দু যেহেতু তারও কি এক্স অক্ষের সমান্তরাল রয়েছে, তাই তারও কোনো ঢাল নেই, তার মানে কি দাঁড়াচ্ছে? তারও ঢাল শূন্য, তার মানে এখানেও তারও ক্ষেত্রে আমরা শুধুমাত্র এক্স অক্ষের মানই পাবো, অন্য কোনো কিছু পাবো না। বুঝছি না বুঝি নেই, এতটুকু কথা বলো আগে। এইটুকু জিনিস কি বুঝতে পারছি কি পারি নাই? জি স্যার। ওকে, এখন তাহলে দেখো, একবারে পুরো জিনিসটা না দেখাই, এখন আমরা এই বি বিন্দু থেকে সি বিন্দু পর্যন্ত যে গতিপথ রয়েছে, বি বিন্দু থেকে সি বিন্দু, বি বিন্দুতেও ঢাল শূন্য, সি বিন্দুতেও কি ঢাল শূন্য। আমি এখানে কথাটা একটু লিখে রাখি, ঢাল শূন্য, ঢাল শূন্য। তাহলে ঢাল শূন্য কোথায়? এ বিন্দুতে, বি বিন্দুতে, সি বিন্দুতে ঢাল কি? শূন্য।
ওকে, এখন বি বিন্দু থেকে সি বিন্দুর যে গতিপথ, বি বিন্দু থেকে সি বিন্দুর গতিপথটা আমি একটু ডান পাশে আবার অঙ্কন করি। সাপোজ ধরে নেই এটা হচ্ছে আমার বি বিন্দু, এটা হচ্ছে আমার সি বিন্দু। বি বিন্দু থেকে সি বিন্দুর গতিপথটা আমি আবার ডান পাশে অঙ্কন করেছি, ঠিক আছে? এখন এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, আবার একটু আমি বলছি যে বেশি মনোযোগ দিয়ে খেয়াল করো। এখন কি দাঁড়াচ্ছে যে বি বিন্দুতেও ঢাল শূন্য, সি বিন্দুতেও ঢাল শূন্য, ফাইন। এখন বি বিন্দু থেকে আস্তে 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 সি বিন্দুর দিকে যাচ্ছে, হ্যাঁ, মানুষ বলো বা গতিপথ বলো যেটাই বলো, বি বিন্দু থেকে আস্তে আস্তে সি বিন্দুর দিকে যাচ্ছে। তাহলে বি বিন্দু থেকে যখন আস্তে আস্তে সি বিন্দুর দিকে যাচ্ছে, তাহলে প্রথমে ওই যে বললাম যে বন্ধুর খাবারের খাওয়ার স্পিড প্রথমে যখন সে শুরু করেছিল তখন কি সর্বোচ্চ মানে মোটামুটি সর্বোচ্চ। তো যখন উপরের দিকে উঠতেছে তখন তার ঢাল কি পজিটিভ, তো আবার আরো উপরের দিকে উঠলো ঢাল কি পজিটিভ, আরো উপরের দিকে উঠলো তার ঢাল কি পজিটিভ। এবং এই বক্ররেখে গতিপথের মনে করো মাঝামাঝি সে আসলো, মাঝামাঝি সে আসলো, ঠিক আছে? মাঝামাঝি সে পাবে হচ্ছে কি, সে সর্বোচ্চ পজিটিভ ঢাল পাবে। আবার ধরো এই দিক থেকে কি শূন্য, নিচ থেকে যখন উপরের দিকে উঠছে তখন প্রথমে ঢাল পজিটিভ, তারপরে আরো একটু ঢাল পজিটিভ, তারপরে আরো একটু ঢাল পজিটিভ, তারপরে ধরো ওই গতিপথের জন্য সর্বোচ্চ ঢাল পজিটিভ, তারপরে ধরো পজিটিভ, তারপরে ধরো বেশি পজিটিভ, তারপরে ধরো মোটামুটি পজিটিভ, তারপরে ধরো অল্প পজিটিভ, তারপরে ধরো কি শূন্য। তার মানে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, এটা যদি ধরো 3 হয়, এটা যদি ধরো 4 হয়, 4 যদি হয় একটা বিন্দু, কথার কথা বোঝানোর জন্য বলছি যে 4 যদি হয় একটা বিন্দু, তাহলে এই 4 বিন্দুতে আমরা যখন বি বিন্দু থেকে যাই তখন আসলে প্রথমটা হবে 1, দ্বিতীয়টা হবে 2, তৃতীয়টা হবে 3। আবার যদি সি বিন্দু তো শূন্য, রাইট? বি বিন্দু কত শূন্য, সি বিন্দু কত শূন্য, তাহলে সি বিন্দু থেকে যদি আসতে চাই তাহলে সি বিন্দু থেকে প্রথমে হবে 1, তারপরেরটা হবে 2, তারপরেরটা হবে 3। তার মানে কোন একটা বক্ররেখার ঠিক মাঝামাঝি পয়েন্টে, কোন একটা বক্ররেখার ঠিক মাঝামাঝি পয়েন্টে আমরা ম্যাক্সিমাম পজিটিভ ভ্যালু পাই। কোন একটা বক্ররেখার ঠিক মাঝামাঝি পয়েন্টে আমরা ম্যাক্সিমাম পজিটিভ ভ্যালু পাই। যেহেতু এটা বক্ররেখা এবং যেহেতু এটা উপরের দিকে উঠছে, তার মানে ডিরেকশন তো উপরের দিকে। এর ডিরেকশনটা কি উপরের দিকে নয়? ডিরেকশন কোথায়? উপরের দিকে। প্রতি মুহূর্তেই কি সে উপরের দিকে উঠছে, তার মানে ডিরেকশন যদি উপরের দিকে থাকে তাহলে প্রতি মুহূর্তেই কি হবে, তার ঢাল পজিটিভ। কিন্তু সব জায়গায় কি ঢাল পজিটিভ না, যেহেতু সে এটা বক্ররেখা তার মানে সব জায়গায় তার ঢাল পজিটিভ না, প্রত্যেকটা বিন্দুতে বিন্দুতে তার ঢাল ভিন্ন ভিন্ন রকম। এইটুকু কথা কি বুঝাতে পেরেছি? জি স্যার। তাহলে সাপোজ ধরে নাও যে এই বি থেকে সি বিন্দুর গতিপথের মাঝামাঝি বিন্দুটা ধরে নিলাম আমি ডি। জি স্যার। বি থেকে সি বিন্দুর গতিপথের মাঝামাঝি বিন্দুটা আমি ধরে নিলাম ডি। তাহলে ডি বিন্দুতে আমার ঢাল সর্বোচ্চ। যদি আমার নিচের গ্রাফটা ঢালের গ্রাফই হয়ে থাকে তাহলে ডি বিন্দুতে আমরা সর্বোচ্চ ঢালের মান পাবো। তো সর্বোচ্চ ঢালের মান মনে কেউ ওয়াই অক্ষের উপরে যে কোনো একটা বিন্দু, ওই গ্রাফের জন্য ওয়াই অক্ষের উপরে যে কোনো একটা বিন্দু আমরা পাবো। তার মানে এখন যদি আমি আমি এই বি থেকে সি এই অংশের যদি আমি ঢাল অঙ্কন করতে চাই তাহলে দেখো কি দাঁড়াচ্ছে। এইটা হচ্ছে বি বিন্দু, এইটা হচ্ছে ডি বিন্দু, এইটা হচ্ছে সি বিন্দু। দেখো কি হচ্ছে যে বি বিন্দু থেকে ডি বিন্দুর দিকে যাচ্ছি, খেয়াল করো বি বিন্দু থেকে ডি বিন্দুর দিকে যাচ্ছি মানে 0 থেকে 4 এর দিকে যাচ্ছি। যে এই যে দেখো 0 থেকে 1, 2, 3, তারপরে কি পেলাম 4। 0 থেকে আমরা কি পেলাম 4, ঠিক আছে? বি বিন্দু থেকে আমরা কোথায় গেলাম, ডি বিন্দুতে গেলাম, ঢাল পাচ্ছি। বি বিন্দু থেকে আমরা কোথায় গেলাম, ডি বিন্দুতে গেলাম, তার মানে কি পেলাম আমরা এই রেখায় আমরা ঢাল পেলাম। এখন আবার ডি বিন্দু থেকে সি বিন্দুতে যাচ্ছি, তার মানে 4 থেকে আমি আবার কোথায় যাচ্ছি, শূন্যতে যাচ্ছি। 4 থেকে আবার কোথায় যাচ্ছি, শূন্যতে যাচ্ছি। তার মানে 4 এর পর কত হবে 3, 2, 1, 0। দ্যাট মিনস ডি এর পরে এই যে 3, 2, 1, তারপরে কি পেলাম 0 পেলাম। বুঝাতে পারলাম? তাহলে বি থেকে সি পর্যন্ত গতিপথের ঢাল আমরা অঙ্কন করলাম এই যে অর্ধেক যে বৃত্তটা বা মানে অর্ধবৃত্তের কথা যদি বলো গ্রাফের মধ্যে, তাহলে এই অর্ধবৃত্তটা আমরা পেলাম আমাদের বি থেকে সি এর ঢাল। এখন এটা তো আমরা ঢাল পজিটিভটা দেখালাম, এখন আসলে ঢাল নেগেটিভটা দেখাই। সাপোজ এ বিন্দু থেকে বি বিন্দুর মতো ক্যালকুলেশন করছি।
আমাদের 1 মিনিটেরও কম সময় রয়েছে, যদি কেটে যায় সাথে সাথে আবার জয়েন করবেন, বলা যেন না লাগে, ঠিক আছে? বাহ, মাত্র 5 জন আছেন, কংগ্রেচুলেশন। এখন এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে দেখি, এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে ডিরেকশনটা কি নিচের দিকে নামছে। আমরা একটু এই বাইরে এটা অঙ্কন করি। সাপোজ এই হচ্ছে আমরা এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে যাচ্ছি, এটা হচ্ছে আমার বিন্দুটা হচ্ছে এ, এই বিন্দুটা হচ্ছে আমার বি, ঠিক আছে? প্রথমটা হচ্ছে আমার এ, পরেরটা হচ্ছে আমার বি বিন্দু। তো আমরা যখন উপর থেকে নিচের দিকে নামবো, তো এ বিন্দুতে তো ঢাল শূন্য, বি বিন্দুতে তো ঢাল শূন্য, তার মানে আমরা যখন নিচের দিকে নামবো পুরোটাই নেগেটিভ। তার মানে এই যে এ থেকে বি এর ডিরেকশনটা, এ থেকে বি এর ডিরেকশনটা কোন দিকে? এ থেকে বি এর ডিরেকশনটা স্যার নিচের দিকে, আর নিচের দিকে ঢাল মানে কি? নেগেটিভ ঢাল। এবং নেগেটিভ ঢাল মানে কেমন নেগেটিভ? সব জায়গায় কি সমান? ডেফিনেটলি না, প্রত্যেকটা বিন্দুতে 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 ভিন্ন ভিন্ন রকমের নেগেটিভ ফলাফল দিবে। নেগেটিভ দিবে, বাট ভিন্ন ভিন্ন নেগেটিভ ফলাফল দিবে। আচ্ছা, তাহলে এখন কেমন? তাহলে নিশ্চয়ই মাঝামাঝি যখন যাবে তখন সবচেয়ে বেশি নেগেটিভ ফলাফল দিবে। মাঝামাঝি যখন যাবে সবচেয়ে নেগেটিভ ফলাফল দিবে, কারণ যেহেতু শুরু হচ্ছে 0 দিয়ে, শেষ হচ্ছে 0 দিয়ে, তার মানে মাঝামাঝি যখন যাবে তখন নিশ্চয়ই একটা সবচেয়ে নেগেটিভ ফলাফল দিবে। অর্থাৎ শুরু হইলো 0 দিয়ে, তারপরে গেল -1 যেহেতু নেগেটিভ ভ্যালু দিচ্ছে, তারপরে পেল -2, তারপরে পেল -3, তারপরে পেল -4। আবার এদিক থেকে যদি হিসাব করি 4 -4, তারপরে কত? আবার -3,